সাহা বিধবা শুনে নন্দ নিজের দুঃখ হয়েছে কি হয়নি একটু বুঝতে পারছিল না সে। খবরটা তাকে বোবা করে দিয়েছে, শুধু তার সব চেতনা আর অনুভূতি লুপ্ত করে দিয়েছে। সাহা বিধবা, সাহা থান পরে, সাহাকে সূর্য হালদার নিয়ে গেছেন, এর বেশি আর কিছু ভাবতে পারছে না নন্দ। ভরা দুপুর তখন। ঘাটে বসে সাহা একরাশ বাসন মাজছিল। সূর্য হালদারের অন্দরের ঘাট এটা। ঘাটে তিন দিকে আটিশ্বরী আর বিষকাটারির ঘন ঝোপ। ওপাশে আর একটা পুরুষ ঘাটও আছে। সাহা বাসন মাজছে বটে, কিন্তু হাত তেমন চলছে না। একখানা দুখানা করে মাজছে, হাত থেমে যাচ্ছে, বসে থাকছে, অলস মন্থর। এই দুপুর যেন বিষাদে ভরা। এই দুপুরটা নয় শুধু, রোজকার সবকটা দুপুরই। সাহা বাসন মাঝে 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 দু একটা নিঃসঙ্গ কাকের ডাক আরও যেন রিক্ততা বাড়ায়। কিন্তু রোজই এই নিরিবিলি নির্জন মধ্যাহ্নের জন্য উদগ্রীব হয়ে অপেক্ষা করে সাহা। কখন দুপুর হবে, ঘাটে এসে বসবে। এই রিক্ত দুপুরটা সমব্যথী ওর। দিবারাত্র আর নিঃশ্বাস ফেলার সময় হয় না সাহার। একা ওকে দিয়েই তিনটে ঝি রাঁধুনির কাজ করিয়ে নেন হালদার দিদিমা। সেজন্য দিদিমার প্রতি সাহা কৃতজ্ঞ, বরং নিঃশ্বাস ফেলার অবকাশ সে চায় না। সূর্য হালদার ওকে যখন নিয়ে এসেছেন, তখন ওর ভালো মন্দ বিচার করার ক্ষমতা ছিল না কিছু। হাত ধরে তাকে নিয়ে এসেছেন। ও এসেছে। দিদিমাটি সূর্য হালদারের মতো নয়। 55-75-এর বার্ধক্য তার। রসকসের ধার ধারেন না। উঠতে বসতে সাহাকে গালমন্দ করেন, গঞ্জনা দেন, কিন্তু উপকারও কিছু করেন। সাহাকে চোখে চোখে রাখেন, সেই উপকার। রাতে নিজের ঘরের মেঝেতে পায়ের কাষ্টিতে শুতে দেন ওকে, সেই উপকার। সূর্য হালদারের বা অন্য কারো সেখানে পদার্পণও নিষেধ। সাহা গঞ্জনা গায়ে মাখে না এখন, উপকারটুকু স্মরণ করে। এরই মধ্যে ফাঁক খুঁজে সূর্য হালদার সান্ত্বনা দিতে চেষ্টা করেন সাহাকে। বুড়িটা এমন দজ্জাল হয়ে উঠবে ভাবেননি। তার আশা ছিল নিশ্চিন্ত আশ্রয়ে থেকে মেয়েটা শোক তাপ জুড়বে, বাড়িতেই একটু আধটু গান বাজনা শুনতে পাবেন, সর্বদাই চোখের দেখা দেখতে পাবেন। তেমন সুযোগ সুবিধে পেলে গায়ে পিঠে হাত বোলাবেন, একটু আদর করবেন। এই বয়সে এটুকুই কাম্য। কিন্তু বুড়িটা সব আশায় ছাই ঢেলেছে একেবারে। ছেলে, ছেলের বউ, নাতি নাতনির ভরভর্তি সংসারে মেয়েটাকে যেন খুঁজেই পাওয়া যায় না আর। খুঁজতে গেলে বুড়ির রসনার ঝাঁঝে পালাবার পথ খুঁজতে হয়। তারপর বুড়িটাকে গলা টিপে শেষ করে দেবার বাসনা জাগে। ভেবেচিন্তে অন্য সমাধানেরও চেষ্টা করেছিলেন সূর্য হালদার। সাহাকে বলেছেন, এখানে তোর বড় কষ্ট হচ্ছে রে নাতনি। মাগিটা রাজ সামলে প্রস্তাব করেছেন, তুই বরং তোর ঘরেই ফিরে যা। আমি বুড়ো শক্ত সমর্থ একজন লেঠেল চাকর রেখে দেব কন, মেয়ের মতো আগলাবে তোকে, ভালো থাকবি। সাহা জবাব দেয়নি। পারতে জবাব দেয় না কখনো কোনো কথার। পরামর্শ শুনে বোবা ত্রাসে সম্মুখ থেকে পালিয়ে বেঁচেছে সে। এ আশ্রয় ছেড়ে যাবার কথা ভাবতে পারে না। দিদিমার আশ্রয় যে এত নিরাপদ আশ্রয় আগে কল্পনাও করেনি। সূর্য হালদার বুড়িকে এই পরামর্শই দিয়েছেন অন্যভাবে। বলেছেন, পরের মেয়ে নিয়ে ঝামেলা বাড়িয়ে কাজ কি? শোকের সময় দুদিনের জন্য এনেছিলাম, এখন নিজের ঘরে গিয়ে থাকুক কে? আমরা চোখ বুঝলে ওই মেয়ে নিয়ে শেষে একটা হাঙ্গামে হবে। কিন্তু বুড়ি হাড়ে হাড়ে চেনেন পরামর্শদাতাটিকে। চোখ বোঝার পর কি হবে সেই ভাবনা নেই তার। ভাবনা চোখ বোঝার আগেই। পরামর্শ দিতে গিয়ে সূর্য হালদার সাহার আশ্রয়টা আরও একটু পাকা করেছেন। সাহা। সাহা চমকে ফিরে তাকালো। হাতের ধাক্কায় একটা বাসন ঠনঠনিয়ে 3 সিঁড়ি গড়িয়ে গেল। আস্তে আস্তে উঠে দাঁড়ালো সে। শ্লথ থান বসনের আঁচলটা নিজের অগোচরে ভালো করে গায়ে জড়ালো। তুমি? চোরের মতো এদিক ওদিক চেয়ে নন্দ আর একটু কাছে এসে দাঁড়ালো। নির্নিমেষে দেখল খানিক। কেদার মিথ্যে বলেনি। পরনের শাড়িটায় পর্যন্ত যেন গায়ের রং লেগে আগুন ধরবে। আর এই নারী তনু শাসনে রাখা ওই মোটা থানের সাধ্যের বাইরে যেন। বলল, হ্যাঁ আমি। বড়লোকের বাড়িতে থাকিস বলে চিনতেও কষ্ট হচ্ছে নাকি? অনেকদিন বাদে সাহার চোখের দৃষ্টি ধারালো হয়ে উঠল আবার। দেখছে চুপচাপ। শখ মিটেছে তো? নন্দর গলায় চাপা শ্লেষ। মিটেছে। তুমি চোরের মতো এখানে কেন? তুই কেমন রানীর হালে আছিস দেখতে এলাম। শখ মিটে থাকে তো আমার সঙ্গে কলকাতায় চল,
যা হয়েছে হয়েছে। সাহা অস্ফুট স্বরে বলল, তুমি দূর হও চোখের সম্মুখ থেকে। ঝুঁকে বাসন কটা তুলতে যেতেই নন্দ শক্ত মুঠিতে খপ করে একখানা হাত ধরে ফেলল তার। আমি তোকে নিয়ে যেতে এসেছি, তুই যাবি কি না বল। সাহার সমস্ত মুখ ঝলসে উঠল সেই মুহূর্তে। তার জীবনে যত ক্ষোভ, যত হাহাকার, তার সব কিছুর জন্য এই লোকটাই দায়ী। ঘৃণা আর বিদ্বেষ ভরা দুই চোখ তার মুখের উপর থমকালো একটু। নিঃশব্দে হাতটা ছাড়িয়ে নিতে চেষ্টা করলো। অস্ফুট কণ্ঠে বলল, ছাড়বে না লোক ডাকবো? লোক ডাকার ভয় নয়। ওর দিকে চেয়ে নন্দর হাতের মুঠি শিথিল হয়ে গেল। সাহা বলল, আবার এখানে এলে প্রাণের মায়া ছেড়ে এসো। বাসন ঘাটে ফেলে রেখে সাহা দ্রুত চলে গেল সেখান থেকে। নন্দ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলতে লাগলো। নন্দ পতঙ্গ, আগুনে পুড়তে চায়। যে আগুনে পুড়তে চায়, 1 বছর বাদে সেই আগুনের ঝড় তাকে কাছে এসে গেছে। কিন্তু ওই আগুনের চারিদিক ঘেরা তপ্ত আবরণের মতো তপ্ত বিঘ্ন সর্বদা। পতঙ্গের মতো নন্দ তাতে মাথা ঘুরছে আর ধিকি ধিকি পুড়ছে। সে দাহ আগুনেরও বটে, আবার নন্দর নিজের বুকেরও বটে। আবারও এসেছে সে। প্রাণের মায়াও ছাড়তে পারেনি একেবারে, অত কাছে আসতে পারেনি, কিন্তু এসেছে, আসছে। ঝোপের আড়ালে দাঁড়িয়ে থাকে, সবসময় আড়ালেও নয়। দৃষ্টি লেহনে ওকে যেন গ্রাস করতে চায়। নিষ্ঠুর ক্রূরতায় নন্দর অন্তঃস্থলের তাড়না উদগ্র হতে থাকে। প্রেম নয়, স্নেহ, মমতা, ভালোবাসা নয়, এখন অবশিষ্ট শুধু সাপদের ক্ষুধা, বিদারণ বৃত্তি। সাহা অনেকবার ভেবেছে হালদার দিদিমাকে বলবে অন্দরের ঘাটে বাইরের লোক আসে, বলবে এমন হলে সে ঘাটে যাবে কেমন করে, কিন্তু বলি বলি করেও বলা হয়ে ওঠেনি। হলেও না বলা। নন্দ অন্দরের ঘাটেই নয়, অন্দর মহলেই প্রবেশ করেছে একেবারে। ছেলেবেলায় এখানে আনাগোনা তার ছিলই। পেছনের বাগানে আম, জাম, পেয়ারা, জামরুলের লোভে দস্যুর মতোই হানা দিত। সূর্য হালদার কিছু বলতেন না, চারু অষ্টমীর ছেলে, তারও কম আদরের নয় তো। কিন্তু হালদার দিদিমা বকুনির চোটে 3 পুরুষের উদ্ধার করতেন। সেই নন্দর খাতির, যত্ন, আদর, অভ্যর্থনা দেখে সাহার 2 চক্ষু স্থির। খাতির যত্নটা সূর্য হালদারের থেকেও হালদার দিদিমা বেশি করলেন। তার সমস্যাটা কী বা কোন দৈব সমাধানে তিনি চান, সাহার জানার কথা নয়, জানেও না। কিন্তু নন্দ এলেই দিদিমা দোতলায় একেবারে নিজের ঘরে ডেকে নেন তাকে। তার হুকুমে নন্দর জলখাবারের ব্যবস্থা সাহাকেই করে দিতে হয়। দিয়ে আড়ালে সরে যায়। দিদিমার সঙ্গে ফিসফিস কথাবার্তা হয় টের পায়, কিন্তু কি কথা সাহা জানে না। কোনো দিন নন্দ গভীর মনোযোগে কোষ্ঠী দেখে, আর পাঁজি দেখে, আর স্লেটে সবকে আঁকিবুকি করে, হিসেব করে। দিদিমার হাতে আর গলায় নতুন 2-1টা তাবিজ কবচও চোখে পড়েছে সাহার। ভিতরে ভিতরে এক অনাগত দুর্যোগের ইঙ্গিত উপলব্ধি করে সাহা। চুনিগায়ে নন্দর সবচেয়ে বেশি এবং সার্থক প্রচারের কাজটি করেছে কেদু, কেদার দারোগা। নন্দর ভাগ্যোদয়ের গল্প সে চেনা জানা সকলের কাছেই করেছে। ঝকঝকে জুড়ি গাড়ি চেপে মক্কেলের বাড়ি আনাগোনা যে কম কথা নয়, এ কথা দারোগা হয়েও স্বীকার না করে পারে না। আমাদের নন্দ যে মস্ত জ্যোতিষ হয়ে বসেছে, কলকাতায় নাম বললে সকলে চেনে। জুড়ি গাড়ি ছাড়া এক পা নড়ে না, নিজের চোখে দেখে এলাম। খবরটা এরপর লোকের মুখে মুখে ফিরেছে। গায়ে পা দিয়ে নন্দ টের পেয়েছে সে একজন বিশিষ্ট ব্যক্তি এখানকার। এই সমাদরের হেতুটা কি বুঝতে একটুও দেরি হয়নি নন্দর। আসার কয়েক ঘন্টার মধ্যেই কেদারের সঙ্গে দেখা করে এসেছে সে। কেদার যোগ্য অভ্যর্থনায় জানিয়েছে তাকে। বাল্য স্মৃতি ভুলে দুজনেই প্রীতিবদ্ধ তারা। নন্দ এখনও মাঝে মধ্যে যায় তার ওখানে। ফাঁক ফেলে কেদারও আসে একাধ সময়। তার 2-5টা দৈব সমস্যা নন্দই তাকে দেখিয়ে দিয়েছে, আর দৈব সমাধানের আশ্বাসও সেই দিয়েছে, না এসে যাবে কোথায়। শুভার্থীজনেরা নন্দকে পরামর্শ দিয়েছে, এখানেই থেকে যাও, নিজের দেশকা ছেড়ে আবার কলকাতা কেন। গুণের কদর সর্বত্র, গুণীর আদর সর্বত্র, গুণ থাকলে আবার পসারের ভাবনা। লক্ষ্মী এখানেই সোনা ঢালবে দেখো। সোনা ঢালার লক্ষণ নন্দ সে কি দেখল। আসতে না আসতে 5 ঘরের ডাক আসছে। সে 5 ঘর 5 গা হতে কতক্ষণ। তাছাড়া কলকাতার থেকেও এখানে সম্ভাব্য মক্কেলের ঘরের কথা জানা আরও সোজা। টুকটাক সুবচনে এদের বিশ্বাসও বেশি। নন্দ যে তাড়নায় এসেছিল তার সঙ্গে একটা অনুপ্রেরণা যোগ হলো।
কিন্তু তা বলে এক কথায় পুরোপুরি রাজি হবার মতো নির্বোধ নয় সে। পরামর্শদাতাদের জানালো এখানে থাকতে তার আপত্তি নেই। নিজের দেশ, নিজের গা, এর কাছে স্বর্গই বা কী? কিন্তু তা বলে কলকাতা একেবারে ছাড়বে কি করে? কলকাতার শরণাগতরা তাকে ছাড়বে কেন? তারা অন্ধকার দেখে নাচবে না চোখে? অতএব মাসের মধ্যে হপ্তাখানেক কলকাতায় তাকে থাকতেই হবে। জ্যোতিষীর এই ঠাট্টায় নন্দ বজায় রাখল শেষ পর্যন্ত। মাসে এক একবার কলকাতা যায়। কলকাতা থেকে এক আধখানা চিঠি এলে গায়ের লোক জানতে পারে। কলকাতার ডাকে নন্দ চলল। সেখানে প্রাণের দায়ে কেউ ডাকছে তাকে। নন্দ ফিরে এলে কলকাতা সে অপরিচিত লোকের প্রাণের দায় উদ্ধার হলো কি না সেই খবরও ছড়ায়। উদ্ধার হয়েছে বই কি, উদ্ধার হবে না মনে হলে কি গা থেকে কলকাতায় ডেকে নিয়ে যায় কেউ কাউকে? দিনে দিনে গায়ের মুখ উজ্জ্বল করছে নন্দ। হালদার গৃহে এই নন্দর এত খাতির হবে সে আর বেশি কথা কি। খাতির উত্তরোত্তর বাড়ছিল। খাতির শুধু হালদার দিদিমা করছিলেন না, হালদার মশাইও করছিলেন। গৃহিণীর খাতিরটা যে কারণে কর্তার সে কারণে নয়। দৈব গণনা ছাড়াও নন্দ টোটকা ওষুধে হালদার দিদিমার গোটা কতক পুরনো শারীরিক ক্লেশের কিছুটা অপশম ঘটাতে পেরেছে। এজন্য নিজের গাটের পয়সা খরচ করে শহরের একাধিক ভালো কবিরাজের কাছে ধর্ণা দিতে হয়েছে তাকে। তাদের দেওয়া ওষুধ দৈব ওষুধ বলে চালিয়েছে। ওষুধের গুণাবলীর ব্যাখ্যা শুনে হালদার দিদিমা মুগ্ধ। ফলে সেই অন্ধবিশ্বাসের রসায়নে ওষুধের কাজ হয়েছে খানিকটা। তারপর দিদিমার আরও এক খেদ, পোড়া চোখে ঘুম নেই। সে খেদও নন্দ কিছুটা ঘুষিয়েছে। ওষুধ কী মেশালে ঘুম হতে পারে নন্দ সেটা ভালোই জানা আছে। কিন্তু দিদিমার বেশি ঘুম হোক সেটা সে চায় না। হালদার মশাইয়ের কথা ভেবেই দিদিমাকে সে সজাগ রাখতে চায়। তাই ওষুধ দেবার সময় বিশেষ করে সতর্ক করে দিয়েছে। দিবা জামের ওষুধ এটা, দ্বিপ্রহরে ওধারে খেতে নেই, খেলে বিপরীত ফল। বিপরীত ফলের ভয়ে দ্বিপ্রহরের আগে ওষুধ সেবন করেন দিদিমা। করে প্রথমে খানিক ঝিমন, তারপর অঘোরে ঘুমিয়ে পড়েন। কিন্তু এই ওষুধের খবরটা বাড়ির আর দ্বিতীয় কেউ জানে না। নন্দ বলে দিয়েছে গোপনীয় ওষুধ, জানলে ফলের তারতম্য হতে পারে। কিন্তু সাহা জানে, কারণ দিদিমাকে দিনে ঘুমোতে দেখে সে। অনেক কিছুই জানছে সাহা, অনেক কিছুই দেখছে। তার মধ্যেও নীরব নিথর প্রস্তুতি চলছে একটা। আবারও কিছু একটা বিপর্যয়ের আভাস পাচ্ছে। কোন পথ ধরে কেমন করে আসবে সেটা জানে না, কিন্তু আসবেই জানে। না এলে যে অদৃষ্টকারীর এত চক্রান্ত সব ব্যর্থ। সাহা মুকুরে নিজের দিকে চেয়ে বুঝতে পারে এখনো অনেক বাকি। দুপুরে ঘাটের নিস্তরঙ্গ কালো জলে নিজের ছায়া দেখে বুঝতে পারে আরও অনেক অনেক বড় দুর্যোগ থিতিয়ে আছে কোথাও। ভেতরে ভেতরে সেটাই প্রতিরোধের প্রস্তুতি চলেছে সাহার। স্থির হয়ে অপেক্ষা করছে, আরও শক্তি সংগ্রহ করছে। কিন্তু তবু আচ্ছন্ন ভাবটা কাটিয়ে উঠতে পারে না কিছুতেই। দিদিমার এই আশ্রয় আর কদিনের? দিদিমা চোখ বুঝলে কি হবে তাও ভেবেছে। ভেবে যখন পথ দেখেনি, দিঘির কালো জলই দেখেছে সে, যে ভাবতে চেষ্টা করেছে আশ্রয় তো আছেই, কিন্তু সেটা চেষ্টাই শুধু। কেবলই মনে হয়েছে এমন অনাড়ম্বর নিষ্পত্তি তার কপালের লিখন নয়, এটা সাময়িক আচ্ছন্নতা শুধু। এ কেটে যাবে, যাবেই। তারপর স্বর্গে অথবা নরকে এক জায়গায় এসে দাঁড়াতে হবে তাকে। মাঝামাঝি আর ঠাঁই নেই। অবশ্য সূর্য হালদারের অবাঞ্ছিত সান্নিধ্য থেকে নন্দই তাকে আরও কিছুটা অব্যাহতি দিতে পেরেছে। সেটা সাহা জানেও না। ওই বৃদ্ধকে তার ভয় করার কিছু নেই, তবু সামনে এসে বসলেই অস্বস্তি লাগে। চাউনিটা ক্লেদাক্ত পর্শের মতো মনে হয়। সেই বসাটা আর চাওয়াটা প্রায় ঘুচিয়ে এনেছে নন্দ। দিদিমাকে খুব গোপনে খুব সন্তর্পণে সতর্ক করে দিয়েছে, আর সাবধান করে দিয়েছে সে যে বলেছে কিছু এ যেন হালদার মশাই একটু আভাসও না পান। পেলে অকল্যাণ হবে, অমঙ্গল হবে, অঘটন হবে। শুধু হালদার মশাইকে যেন চোখে চোখে রাখেন দিদিমা, সাহার ধারে কাছে ঘেঁষতে না দেন। দিদিমার কাছে এমন দূরদর্শী দৈবজ্ঞ আর কে আছে? ঘাটের মরার রসের খবর তিনি কি আর রাখেন না? নন্দর কথা শুনেই আর এক প্রস্ত বিষ ছেড়ে দিতে পারতেন তিনি। কিন্তু অমঙ্গল আর অকল্যাণের ভয়েও যে গায়ে কাটা দেয় আবার। অতএব দিদিমা শুধু চোখেই রাখেন। এদিকে হালদার মশাইয়ের কাছে নন্দর কদর বেড়েছে আরও এক কারণে। নিজের গিন্নি আর গায়ের আর 10 জনের মতো তিনিও যে একেবারে অন্ধ ভক্ত হয়ে পড়েছিলেন তার।
তা নয়, কিন্তু দুর্বলতা জিনিসটা মানুষের মজ্জাগত। মোটামুটি অবিশ্বাসে একেবারে ছেঁটে দিতে পারেননি ছোড়াটাকে। তাই গোপন বাসনার একটু আধটু আভাস করে দিয়েছেন। নিজের সন্তান যযাতির জরা নিয়েছিল, কলিতে তেমন সুসন্তান দুর্লভ, তার জরা নেবে কে? জরা যে ধীরে সুস্থে দখল নেওয়া শুরু করেছে, এটা আজকাল বেশ অনুভব করতে পারেন তিনি। নন্দ তাকেও ওষুধ দিচ্ছে, আর 4 গুণ বেশি দিচ্ছে আশ্বাস। কিন্তু সূর্য হালদার তো নির্বোধ নন আদৌ। ছোকরা যত বড়ই দৈবজ্ঞই সাজুক আর যত ঔষধি দিক, তার অন্দরমহলে হানা দিয়েছে কোন তাড়নায়, সেটা তার বুঝতে বাকি নেই। যেদিন প্রথম দেখেছেন সেই দিনই বুঝেছেন। গিন্নির কাছে এমন প্রতিপত্তি বাড়তে না দিয়ে সেই দিনই ভালো হাতে শিক্ষা দিয়ে বিদেয় করতে পারতেন তাকে। হালদার মশাইয়ের বাড়িতে এখনো 5টা জোয়ান খেটে খায়, কিন্তু হালদার মশাই বুদ্ধিমান, বিচক্ষণ ব্যক্তি। বুদ্ধিমান আর বিচক্ষণ বলেই তিনি তা করেননি। করলে নন্দর কাছে পরের সংকল্পটাও ব্যক্ত করা যেত না। বলা বাহুল্য সেটা সাহার প্রসঙ্গে। কাঁটা দিয়ে কাঁটা তোলার রীতি জানা আছে তার। মেয়েটা দিনকে দিন একেবারে চোখের আড়াল হয়ে যেতে সঙ্গোপনে ইদানিং নন্দকে অনুযোগের ছলে প্রায়ই একটা পরামর্শ দিচ্ছেন তিনি। দিনকে দিন মেয়েটা যে একবারে পাথর হয়ে গেল, নন্দ কি চোখে চেয়ে দেখছে না? যে মেয়ের মুখে আগে কথায় হাসি ঝরত, যেখান থেকে হেঁটে চলে যেত মাটি দুলত, সেই মেয়েটা কি হয়ে গেল? নন্দ কি ওই মেয়েটার ভবিষ্যৎ ভেবে দেখেছে? মেয়েটার সেই দুঃখ দেখতে না পেরে এখানে নিয়ে এসেছিলেন বলে হালদার মশাই নিজেই আর মনস্তাপী। বুড়িটা এভাবে গ্রাস করবে তাকে ভাবেননি। তার পাল্লায় পড়ে মেয়েটাও যেন তিলে তিলে আত্মহত্যা করছে। সব দেখেও নন্দ এভাবে চুপ করে আছে কি করে তিনি ভেবে পান না। শখে দে সাহার অনেক দুর্দশার কথাও বলেছেন তিনি। বাড়িতে তো খাওয়া দাওয়ার ধুম লেগে আছে তার, ফেলে ছড়িয়ে খেয়ে কুলোতে পারে না কেউ। তার মধ্যে মেয়েটার বরাতে একবেলা 1 সেতুর হবিষি আর রাতে একটু সাবুদানা। কিছু বলতে গেলে বুড়িটা খেকিয়ে উঠবে। বিধবার পিত্তি ঠান্ডা হওয়া নিয়ে কথা। এক বাড়ি ছেলেপুলে নাতি নাতনির বাড়িতে এই নিয়ে হালদার মশাই বেশি চেঁচামেচি বা করেন কি করে? তাও পারতেন, মেয়েটা যদি না অমন বুড়ির ছায়ায় ছায়ায় ঘুরত। মেয়েটার মতিগতি ওরকম না হলে হালদার মশাই খুব যে বুড়ির পরোয়া করতেন না, নন্দ সেটা খুব ভালো করে জানে। তবু তার কথা শুনে নন্দ সাহার উপরে রাগে জ্বলছে। হালদার মশাই আরও বলেছেন, একে ওই খাওয়া, তার উপর সকাল সন্ধ্যা হাড় ভাঙা খাটুনি। বুড়িটা আরও 10 বছর বাঁচলে মেয়েটার কি হাল হবে ভেবেছ? নন্দ তা ভাবেনি অবশ্য, কারণ একবেলা আতপান্ন আর হাড় ভাঙা খাটুনি সত্ত্বেও যেটুকু তার চোখে পড়ে, তাতেই ধমনীর রক্তে আগুন ধরে। চোখে পড়তে দিতে সাহা চায় না, কিন্তু সে সুযোগ নন্দ নিজেই করে নিতে পারে। দিদিমার কাছে এলে নন্দর জল তেষ্টা পায়, এটা সেটা দরকার হয়। ফলে যতক্ষণ সে থাকে বার কতক সাহার ডাক পড়ে। ডাক পড়লে এক ডাকে হাজির না হয়ে উপায় নেই। দিদিমার জিভ একবার নড়তে শুরু করলে থামে না চট করে। সেই স্বল্প মুহূর্তে নন্দ দিদিমার চোখ এড়িয়ে যতটুকু দেখা সম্ভব দেখে। দেখার আওতায় ছেঁকে ধরে রাখতে চায় তাকে। 10 বছর পরের হাল নন্দ ভাববে কি করে? অত দুদৈবর মধ্যেও যৌবন যেন রেষারেষি করে নারী অঙ্গে বন্যা নামিয়েছে। হালদার মশাইয়ের পরামর্শটা অতঃপর আর অস্পষ্ট নয় একটুও। এত কৃচ্ছ সাধনার দরকার কি? এত কি শোকের কারণ ঘটেছে তিনি ভেবে পান না। শোক নয়, সাহার রোগ ওটা। মেয়েটাকে রোগে ধরেছে। নইলে যে বিয়ে হয়েছিল বিনয়কেষ্টর সঙ্গে, সেই বিয়ের কি দাম? ওটা যে এত বড় অকাল কুষ্মাণ্ড কে জানতো? লোভে পড়ে মেয়েটার সর্বনাশ করেছে বই তো নয়। ভগবান আছেন, উচিত সাজাই হয়েছে তার। তা বলে অমন মেয়েটা এভাবে নিঃশেষ হয়ে যাবে কেন? হালদার মশায়ের ধারণা, মেয়েটাকে আবার তার বাপের বিটেতে ফিরিয়ে দিতে পারলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সুস্থ হবে, স্বাভাবিক হবে, আগের মতো হাসি খুশিতে ভরে উঠবে। একবার গান বাজনার দিকে মন ফিরিয়ে দিতে পারলেই সব ভুলবে, সব জ্বালা জুড়বে। ওর ওই গানের গলায় বনের পশু পাখি পর্যন্ত বশ করা জাদু ছিল যে। নন্দ তো শোনেনি শেষের দিকে কি গান গাইতো মেয়েটা। হালদার মশাইয়ের পরামর্শটা নন্দর মনে ধরেনি। সাহাকে এখান থেকে সেও সরিয়ে নিতে চায়, কিন্তু তার বাপের ভিটেতে নয়। আগের মতো সুস্থ স্বাভাবিক হয়ে উঠুক, হাসি খুশিতে ভরে উঠুক, সেটা কাম্য।
গান বাজনার দিকে মন ফেরালেও আপত্তি নেই, কিন্তু বনের পশু পাখির প্রতি মায়া নেই নন্দর। নিজের তাড়নায় অস্থির সে। একটা করে দিন যায়, জীবন দুর্বহ লাগে। সাহাকে ওখান থেকে বার করে নিয়ে আসতে পারলে তাকে নিয়ে লোকচক্ষুর অগোচরে কোন নিরিবিলিতে নিজের জগৎ সৃষ্টি করবে সে, তাই ভেবে ভেবে অনেক বেনিদ্র রাত ভোর করেছে। সেটা কোনো রকমে সম্ভব হচ্ছে না দেখে ভিতরে ভিতরে ক্ষিপ্ত হয়ে উঠছে ক্রমশ। কামনার ওপর থেকে স্বপ্নের প্রলেপ ঘুচে গিয়ে এখন দেখে দেখি কামনায় জ্বলছে শুধু। এর মধ্যে পরামর্শটা দিয়ে হালদার মশাই একটা ইন্ধন জোগালেন ঠিকই। সাহাকে এখানকার এই বেষ্টনী থেকে টেনে আনার সংকল্পটা মগজে একেবারে বসে গেল তার। আপাতত যদি সাহার বাপের ভিটেতেও হয় তাতেও আপত্তি নেই। পরামর্শের ফলে মনে জোরও বাড়ল। দ্বিপ্রহরে সেদিন প্রায় বুক টান করেই অন্দরে ঢুকে গেল নন্দ। কেউ যদি দেখেও ভাববে বাড়ির কর্ত্রীর আহ্বানে চলেছে। যেমন আশা করেছিল তেমনটি দেখল। দোতলায় নিজের ঘরে দিবানিদ্রার ওষুধ সেবন করে বুড়ি ঘুমোচ্ছে। ঘরের ওধারে সরু ঢাকা বারান্দায় সাহা রেলিংয়ে ঠেস দিয়ে মেঝেতে বসে আছে। পা টিপে ঘর ডিঙিয়ে নন্দ বারান্দায় চলে এলো। তাকে দেখা মাত্র এক ঝটকায় উঠে দাঁড়িয়ে সাহা ঘরে ঢুকে পড়তে যাচ্ছিল। পারা গেল না। তার আগেই হাত ধরে ফেলে নন্দ হ্যাচকা টানে তাকে বারান্দার খানিকটা এধারে এনে ফেলে পথ আটকে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে আচ্ছন্নতার ঘোর কেটে গেল যেন সাহার। চোখে মুখে সেই পুরনো আগুন। অস্ফুট স্বরে গর্জন করে উঠল, ছাড়ো বলছি, নলে এক্ষুনি টের পাবে। নন্দ বিড়বিড় করে বলল, কি করবি, চেঁচাবি? চেঁচা না, আমি বলবো তুই ডেকেছিস আমাকে। সাহা নিজেই হাত ছাড়িয়ে নিয়েছে। তারপর স্তব্ধ চোখে নন্দকে চেয়ে চেয়ে দেখছে খানিক। চাপা আক্রোশে বলেছে, দিদিমাকে আজই কি উদ্দেশ্যে আসো তুমি এখানে? একটা দুরন্ত বাসনা সবলে দমন করে নন্দ তেমনি জবাব দিল, কেন আসি গোড়া থেকে তো জানিস, এতদিন বলিসনি কেন? সাহা জ্বলছে উঠল, তুমি যাবে কি না এখান থেকে? তুই যাবি কি না বল। তুই কি করবি? সমস্ত জীবন ঝিগিরি করবি এখানে? এই শেষবার বলছি, ভালো চাস তো চল আমার সঙ্গে, নইলে তোর কপালে আরও অনেক দুর্ভোগ আছে। আমার একটা মুখের কথায় ওই বুড়ি দূর দূর করে তোকে তাড়াবে এখান থেকে। সাহা দেখছে নন্দকে। ঘৃণায় বিদ্বেষে সমস্ত মুখ রক্তবর্ণ। আবাল্য সঙ্গীর ওই দুই চোখে কামনার আজ অনেক দেখেছে, কিন্তু তার সঙ্গে বলিষ্ঠতাও ছিল একটু, মমতা বোধ ছিল। কিন্তু এখনকার দৃষ্টি শুধু পিচ্ছিল কামনাতুর, হিংস্র নির্মম। এই মুহূর্তে যে তাকে দুহাত বাড়িয়ে গ্রাস করতে আসছে, তার মতো শত্রু ওর যেন আর কেউ নয়। এক ধাক্কায় তাকে ঠেলে দিয়ে সাহা নিজের ঘরে ঢোকার পথ করে নিল। ঘরের মধ্যে নিদ্রামগ্ন হালদার গিন্নির খাটের বাজু ধরে দাঁড়িয়ে রইল। পায়ে পায়ে নন্দও ঘরের মধ্যে এসে দাঁড়ালো। সাহা ওদিক ফিরে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে নন্দ দৃষ্টিফলকে নারী অঙ্গ ফালা ফালা করল খানিক। তারপর নিঃশব্দে ঘর ছেড়ে চলে গেল। সব বোঝাপড়া শেষ হয়েছে। এখন শুধু সুযোগের প্রতীক্ষা। সুযোগ এই পথে আসবে এত বড় দৈবজ্ঞ নন্দও কল্পনা করেনি। মাস তিনেক পরের কথা। চুনি গায়ে আবার একটা মস্ত আলোড়ন উপস্থিত, যা নিয়ে সেটা একটা গলার হার। হালদারগিনির হিরে বসানো গলার হার। এই বয়সেও সোনা গয়নার প্রতি বিষম টান বুড়ির। 12 মাস গায়ে সর্ষের তেল মেখে চান করেন হালদারগিন্নি। সাহায় মাখিয়ে দেয় এখন। তেল লাগার ভয়ে রোজই হাতটা দেরাজের ওপর একটা কাঠের কৌটোর মধ্যে রেখে তেল মাখতে বসেন তিনি। সেই হার চুরি। তোলপাড়টা প্রথমে বাড়ির মধ্যেই হলো। দাসদাসীর সংখ্যা কম নয়। নাতিরাও অনেক লায়ক হয়ে উঠেছে। কিন্তু এমন তাজ্জব ব্যাপার তো বাড়িতে আর কখনো হয়নি। একেবারে গিন্নির ঘরে দেরাজের ওপর থেকে চুরি। এ কি আর বাইরের লোকে নিতে এসেছে? হালদার গিন্নি সকলকে ধরে ধরে শাসালেন। সাহাও বাদ গেল না। তার মুখ শুকনো, মরার মতো বিবর্ণ। কারণ হাবে ভাবে মনে হয় সূর্য হালদার তাকেই সন্দেহ করেন। আর সেই সন্দেহের আভাস তিনি হালদার দিদিমাকেও দিয়েছেন। নলে দিদিমা সকলকেই শাসিয়েছেন, কিন্তু তাকে বলার সময় এমন রুক্ষ মূর্তি কেন তার? কেউ বলল কড়ি চালান দাও, কেউ বা পরামর্শ দিল চাল পড়া করো। হালদার গৃহিণী সবই জানেন,
সবই করাতে পারেন। কিন্তু কিছুই না করে তিনি নন্দর জন্য অপেক্ষা করলেন। অমন গুণী ছেলেটা থাকতে আর কারো কিছু করার দরকার কি? যা করা সেই করবে। নন্দ কলকাতায় গিয়েছিল, পরদিনই ফেরার কথা। ফিরল। সব শুনে সে গুম হয়ে বসে রইল খানিক, তারপর চুপচাপ উঠে গেল। দিদিমাকে বলে গেল যা করা দরকার দিনক্ষণ তিথি দেখে করবে, কাল জানাবে। নন্দ ভেবেছে বই কি, সমস্ত দিন সমস্ত রাত ভেবেছে। কেউ যেন ভিতর থেকে বারবার নিষেধ করেছে তাকে, ভ্রুকুটি করেছে। আবার কাল বিরল হাতছানিতে সমস্ত নিষেধ ভ্রুকুটি ডুবে গেছে। পরদিনই নন্দর কর্মব্যবস্থা রাষ্ট্র হয়ে গেল। সে কাঁঠাল পাতা ঘোরাবে, তুলাদণ্ডে অপরাধী ধরে দেবে। কাঁঠাল পাতা ঘোরানো, সে আবার কি? পরের দিনটায় দৈব গণনার পক্ষে অনুকূল দিন। সেদিনই জানতে পারবে সকলে কাঁঠাল পাতা ঘোরানোটা কি ব্যাপার, তুলাদণ্ডটা কি জিনিস। হিন্দু শাস্ত্রের মন্ত্র নয় কিছু, মুসলমান পীরের দুর্লভ মন্ত্র, অমোঘ, অব্যর্থ একেবারে। সকাল না হতে হালদার বাড়ির বাইরের বড় ঘরে গায়ের লোক ভেঙে পড়ল। মাঝখানে চিক টাঙানো হয়েছে, চিকের ওধারে মেয়েরা। নন্দর নির্দেশ সকলকেই থাকতে হবে, ফকিরের মন্ত্র সকলেরই কানে শুনতে হবে। অপরাধী তো যে কেউ হতে পারে। চিকের এধারে এক পাঁজা কাঁঠাল পাতা সাজিয়ে বসেছে নন্দ। কাঁঠাল পাতা নরম বটে, কিন্তু হালকা পাতা নয়। সেই পাতার একদিকে বাড়ির প্রতিটি লোকেদের, স্ত্রীলোকের, দাসদাসীর নাম লিখে উল্টে রাখা হয়েছে। উল্টে রাখার ফলে কোন পাতায় কার নাম লেখা বোঝার উপায় নেই। তার উপর উল্টো পাতাগুলিকে মেশানো হয়েছে বারবার, যাতে করে ওপর নিচ সম্বন্ধে কারো কোনো সংশয় না থাকে। পাতাগুলো নিয়ে সকাল থেকে হালদার দিদিমার পূজার ঘরে বসে মন্ত্রপাঠ করেছে নন্দ। সবাই যেন সেই মন্ত্রপুত কাঁঠাল পাতা দেখছে এখনো। অনুষ্ঠানের বাকি সরঞ্জামের মধ্যে একটা চামড়ার পুরনো চপ্পল, একটা গজাল আর খানিকটা সুতো। গজালটা ভারসাম্য বজায় রেখে চপ্পলের ঠিক মাঝামাঝি বিধিয়ে রাখা হয়েছে। দুদিকে সমান সুতো। নন্দ দুজন দুজন করে অনেককে ডেকে সুতোর দুদিক ধরে গজাল বাঁধা চপ্পলটা তুলতে বলল। তারা তুলল। সুতোর দুদিক টান ধরে থাকতে বলল, সুতোয় যাতে ঢিল না পড়ে। তারা তাই করল। সুতোর উপর গজালে বেঁধা চপ্পল সমান হয়ে ঝুলছে। নন্দ নির্দেশ দিল, এবারে হাত ঘুরিয়ে গজালে বেঁধা চপ্পলটা ঘোরাও দেখি। তারা হাত ঘোরালো, কিন্তু হাতই ঘুরল শুধু, চপ্পল ঘুরল না একটুও। চপ্পলের মাথা বা গোড়ালি একদিকেই রইল, তাদের দিক বদল করা গেল না। নন্দ বলল, তাহলে দেখছেন ইচ্ছে করলেই দিক বদল করা যায় না। সকলে এক বাক্যে স্বীকার করল, যায় না বটে। অপরাধী অপরাধ স্বীকার করবে কিনা 2 মিনিটের জন্য সেই শেষ সুযোগ দিয়ে নন্দ ঘরের বাইরে বেরিয়ে এলো। ঘরের বাইরেও ভিড়। কেদার দারোগাও এসেছে একজন সিপাই নিয়ে। কি হয় কে জানে। নন্দ একটি কথাও বলল না কারোর সঙ্গে, চুপচাপ ফাঁকায় এসে দাঁড়ালো। সূর্য হালদার এগিয়ে এলেন, কানে কানে বললেন, বুঝতেই তো পারছো কে নিয়েছে। হিরে বসানো হাড় সরানো তো ঝি চাকরের সাহসে কুলোবে না। ছেলে মানুষ, লোভে পড়ে নিয়েছে। এত সব হাঙ্গামা না করে তোমার দিদিমাকে ডেকে চুপি চুপি বলে দাও না, তুমি বললে কেউ অবিশ্বাস করবে না। নন্দ অস্ফুট কণ্ঠে ঝাঁঝিয়ে উঠল, আপনিও তো নিয়ে থাকতে পারেন, কার নাম উঠবে কি করে জানলেন? নন্দর মূর্তি দেখে সূর্য হালদার অবাক। আর কিছু বলার আগেই নন্দ ভিতরে চলে এলো। কেউ স্বীকার করল না দেখে কাজে বসে গেল সে। শেষবারের মতো কাঁঠাল পাতায় সকলের পৃথক পৃথক নামগুলো দেখিয়ে উল্টে রাখল। উল্টানো পাতাগুলো আবার খিচুড়ির মতো মেলানো হলো। আগন্তুকদের মধ্যে যে কোনো একজনকে এসে সুতোর এক মাথা ধরে বসতে বলল নন্দ। অন্য মাথাটা নিজে ধরল। সুতোর মাঝে গজালে বেঁধা চপ্পলটা ঝুলতে লাগলো। নন্দ একটা করে উল্টোনো কাঁঠাল পাতা চপ্পলে রাখে আর মন্ত্র আওড়ায়। দুর্বোধ্য গুরুগম্ভীর মন্ত্র। ইষ্টাক ইষ্টাক ইষ্টাক, রাস্তে কুতুব্বা রাস্তে। পীরের মন্ত্র অনুধাবন করা সহজ নয় কারোর পক্ষে। কেবল কতগুলো শব্দ বেন গো গো করছে ঘরের মধ্যে। এত বড় ঘরটার বাতাস পর্যন্ত স্তব্ধ, টু শব্দটি নেই। চিকের ওধারে হালদার দিদিমার পায়ের কাছে বসে সাহা কাঁপছে থরথর করে। চপ্পল ঘুরছে না। নন্দ একটা করে উল্টোনো কাঁঠাল পাতা চপ্পলে রাখে, এক রাশ দুর্বোধ্য মন্ত্র আওড়ায়।
চপ্পল ঘুরল না দেখে সেই পাতা সরিয়ে আর একটা পাতা রাখে। আবার মন্ত্র পড়ে। এই করে 4/3 ভাগ কাঁঠাল পাতা বাতিল হয়ে গেল। তারপর তারপর সকলের বিস্ফারিত চোখের সামনে মন্ত্রের সঙ্গে সঙ্গে দুদিকে সুতোয় ঝোলানো গজালে বাঁধা চপ্পল ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে মাথার দিক গোড়ালির দিকে চলে এলো, গোড়ালির দিক মাথার দিকে। কার নাম? কার নাম কাঁঠাল পাতায়? নন্দ সামনের লোকটিকে পাতা উল্টে দেখতে বলল, কার নাম? সে দেখল সাহার নাম। একটা অস্ফুট শোরগোল পড়ে গেল। সাহা। সাহার দিকে একটা অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে এক ঝটকায় হালদার গৃহিণী চিকের আড়াল থেকে বাইরে এসে দাঁড়ালেন। তার বয়স যা, পুরুষের চোখের সামনে আসতে লজ্জা নেই, হেসেই থাকেন। কিন্তু নন্দ বলল, আর একবার দেখবে সে, যদি ভুল হয়ে থাকে। উল্টানো কাঁঠাল পাতাগুলো আবার মেশানো হলো। আবারও সেই একই অনুষ্ঠান। আবার সেই সুতোয় বাঁধা চপ্পল একবারই ঘুরল মাত্র। আবারও সেই একই নাম উঠল, সাহা। চিকের আড়াল থেকে ছুটে বেরিয়ে এসে সাহা হালদার দিদিমার পায়ের উপর আছড়ে পড়ল একেবারে। একঘর লোকের মধ্যে আর্তনাদ করে উঠল সে, আমি নিইনি গো দিদিমা, আমি হার নিইনি, ও ইচ্ছে করে আমার নাম তুলেছে। নিষ্ফল রোদন, নিষ্ফল আকুতি। হালদার গৃহিণী পারলে মুখটা মাটিতে থেতলে দেন ওর। হারামজাদি সর্বনাশী, এই জন্য দুধ কলা দিয়ে পুষেছি তোকে। হার বার করবি তো কর, নয়তো কুচি কুচি করে কেটে নুন ছড়াবো আমি। নন্দ মাটির দিকে চেয়ে অন্যমনস্কের মতো কাঁঠাল পাতাগুলো দুমড়ে ভাঙছে। সকলের উত্তেজনার অলক্ষ্যে এগুলো এখনই ভাঙাই দরকার। সে কর্তব্য করেছে মাত্র। সে কর্তব্যের অপ্রিয় ফল ভারেই যেন মাথাটা মাটির নিচে ঝুঁকে আছে। বুড়ির পায়ে মাথা কুটছে সাহা। বুড়ির তর্জন গর্জন বাড়ছে। ঘর ভর্তি লোক হাঁ করে তাই দেখছে, শুধু নন্দ দেখতে পাচ্ছে না। সকাল গেল, দুপুর গড়ালো, বিকেল হলো। কিছু অঘটন ঘটার আগে মনে যেমন অশুভ ছায়া পড়ে একটা, তেমনি ছায়াচ্ছন্ন হয়ে আছে নন্দর ভেতরটা। কিন্তু যা হবার হয়ে গেছে, এখন শুধু প্রতীক্ষা। কি ঘটে সেই প্রতীক্ষা। সাহাকে কেদার থানায় ধরে নিয়ে গেছে। নিদারুণ অস্বস্তিতে সমস্ত দিন ছটপটিয়ে কাটালো নন্দ। তার মত ছিল না, সূর্য হালদারেরও না। স্বীকার করাতে না পেরে হালদার বুড়ি রাগে জ্বলে পুড়ে সাহাকে এনে কেদারের হাতে দিয়েছেন। প্রস্তাবটা অবশ্য কেদারেরই। বুড়িকে আড়ালে ডেকে বলেছে, থানায় নিয়ে গিয়ে 2-4টে ধমক ধামক করলেই ভয় পেয়ে হাত বার করে দেবে, কিছু ভয় নেই, বিকেলের আগেই তাকে ছেড়ে দেওয়া হবে। হীরের বসানো হাড়ের শাকে আর রাগের জ্বালায় হালদারগিনি তৎক্ষণাৎ চুলে ঝুঁটি ধরে সাহাকে টেনে কেদারের হাতে সঁপে দিয়েছেন। বিকেল হতেই সূর্য হালদার এসে হাজির নন্দর কাছে। তারও মুখ পাংশু, বিবর্ণ। বললেন, মেয়েটাকে তো দিয়ে গেল না এখনো, তুমি না হয় একবার গিয়ে খোঁজ করে এসো। নন্দ গেল, কিন্তু থানার দারোগার মেজাজ কেদারের। তবে কেদার দুর্ব্যবহার করল না। গম্ভীর মুখে বলল, থানার একটা নিয়মকানুন আছে, ইচ্ছে করলেই কাউকে ছাড়া যায় না। জিনিসটা যে ওই নিয়েছে জানা কথায়, কিন্তু এমন গো কিছুতে স্বীকার করবে না। একটা রাত থানার সুখ বুঝলে ঠান্ডা হয়ে স্বীকার করবে। পরে নন্দকে একটু সান্ত্বনা দিয়ে ফিরিয়েছে সে। কিছু ভাবিস না, ওর জন্য এখানে আলাদা ব্যবস্থা করা হয়েছে। সাহা পরদিনও ছাড়া পায়নি, তার পরদিনও না। সন্ধ্যার ঠিক পূর্বক্ষণে তাকে ছাড়া হয়েছে। এই 2 দিন ঘন্টার পর ঘন্টা নন্দ থানার সামনে একটা অশ্বত্থ গাছের নিচে দাঁড়িয়ে কাটিয়েছে। আর ক্ষোভে যাতনায় মাথার চুল টেনে ছিঁড়েছে নিজের। সাহা বাইরে এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে নন্দর মনে হলো যে সর্বনাশের আশঙ্কা 2 দিন 2 রাত অহর্নিশে জ্বলে পুড়ে মরছে সে। তাই হয়েছে। কেদার বিশ্বাসঘাতকতা করেছে। সে বিশ্বাসঘাতকতা করতে পারে সেটা তার মুখের দিকে চেয়েই কেন জানি মনে হয়েছিল নন্দর। টেনে হিঁচড়ে সরস্বতীর দিকে চলেছে সাহা। নন্দ তস্করের মতো আড়ালে দাঁড়িয়ে রইল, নড়াচড়ার ক্ষমতা নেই। অনেকক্ষণ বাদে আস্তে আস্তে থানার দিকে পা বাড়ালো সে। কেদার তাকে দেখেই বলল, সাহাকে ছেড়ে দেওয়া হয়েছে তো, সে তো চলে গেছে। ভয়ানক জেদি মেয়ে, স্বীকার করলই না। কেদার হাসতে লাগলো হি হি করে। বলল, তুই ওভাবে চেয়ে আছিস কেন? এটা যে থানা তাও ভুলে গেলি নাকি? চোখ টিপে ইশারা করলো, আর অসুবিধে হবে না, যেখানে গেছে যা এবার। নন্দ চলে গেল।
কোথায় গেছে সাহা নন্দ অনুমান করতে পারে। নন্দও গিয়েছিল সেইখানে, পরাণ চাটুর্যের ভিটেই, সাহার নিজের ভিটেই। জঙ্গলাকীর্ণ হয়ে আছে জায়গাটা। প্রথম ঘরটায় যে তালা ঝুলছিল সেই তালাটা নেই, দরজার ভেতর থেকে বন্ধ। নন্দ সাহস করে আর এগোয়নি, দূর থেকে ফিরে এসেছে। সূর্য হালদার খবর পেয়ে পরদিনই জঙ্গল পরিষ্কার করিয়ে দিয়েছেন, কিন্তু দরজা তখনও ভেতর থেকে বন্ধ ছিল। অনেক ডাকাডাকি করেও দরজা খোলাতে পারেননি। দুপুরে দিয়ে লোক দিয়ে খাবার দাবার আনাজপাতি পৌঁছে দিয়েছেন। নিজে গেলে সাহা দরজা খুলে বেরোবে না জানেন, তার লোক সেসব পৌঁছে দিতে পেরেছে। কিন্তু সাহা তার কিছু স্পর্শ করেছে কিনা তিনি নিজে জানেন না, নন্দও না। সূর্য হালদার চুপি চুপি নন্দকে জিজ্ঞাসা করেছেন, মেয়েটার উপর কোনো অত্যাচার হয়নি তো? নন্দ পাংশু মুখে ঘাড় নেড়েছে, জানে না। আরও 3টে দিন গেল। রাতের অন্ধকারে সরস্বতীর চড়ায় চুপচাপ দাঁড়িয়েছিল নন্দ। হঠাৎ মনে হলো চড়া ধরে কে আসছে। যে আসছিল সেই চমকে উঠল প্রথম। কর্কশ গলায় জিজ্ঞাসা করল, কে ওখানে? কেদারের গলা। সাড়া না পেয়ে কেদার এক হাত প্রমাণ রিভলভারটি কোমর থেকে বার করে নিয়ে পায়ে পায়ে এগিয়ে এলো। নন্দ স্থির দাঁড়িয়ে। তাকে দেখে কেদার স্বস্তির নিঃশ্বাস ফেলল একটা। আর তুই এখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? তোকেও দরজা খুলে দিচ্ছে না? কেদার হাসছে। নন্দ অস্ফুট স্বরে বলল, এই করলে শেষে? কেদার সঙ্গে সঙ্গে খেকিয়ে উঠল। কেন, তুই কি বিল্বপত্র দিয়ে পুজো করার জন্য ওকে ঘর থেকে বার করতে চেয়েছিলি নাকি? থানায় নিয়ে গিয়ে বুঝেছি ও হার টার নেয়নি, তোর ভুল হয়েছে। আর ভুলটা ইচ্ছে করেই করেছিস তুই। কুৎসিতভাবে হাসতে লাগলো কেদার। তারপর বলল, চল দেখি যায় একবার। কালও এসে ফিরে গেছি, আজ যদি দরজা না খোলে তো দরজা ভাঙবো। দুজনে হলে সুবিধা হবে, চল। নন্দ নীরবে অনুসরণ করল তাকে। কেদারের মুখে ফুর্তি ধরে না। দরজা খোলাই ছিল। সাহা দূর থেকে আসতে দেখেছে তাদের। একখানি স্থির জ্বলন্ত শিখার মতো দোরগোড়ায় দাঁড়িয়েছিল সে। নিষ্পলক 2 চোখ নন্দর মুখের উপর আটকে রইল খানিক। তারপর শান্ত মুখে কেদারকে বলল, চোর ভালো তো বেকুব ভালো নয়। বেকুব সঙ্গে করে এনেছো কেন? ইচ্ছে হলে তুমি একা আসতে পারো। মনের আনন্দে কেদার একাই ঘরে ঢুকে গেছে। নন্দর মুখের উপর সাহা দরজা বন্ধ করে দিয়েছে। এর পরদিনই সকলে জানল নন্দ আবারও আগেকার মতোই এখানকার বাস তুলে দিয়ে কলকাতায় চলল। অনেকে অবাক হলো, অনেকে কারণ জিজ্ঞাসা করলো, অনেকে বাধা দিতেও চেষ্টা করলো। কিন্তু 2 কথার বেশি 3 কথার ফুরসত কারো হলো না। কারো কোনো অনুরোধের কোনো কথারই জবাব পাওয়া যায়নি তার কাছ থেকে। একটি কথাও বলেনি। অতএব সে যাবে সেটা স্থির। গেল। কটা দিন যেতে না যেতে কলকাতায় ঘরও তুলে দিল। নন্দ কাশী যাচ্ছে, সেখান থেকে আরও কোথায় কোথায় যাবে। কলকাতা ছাড়ার আগেই কি ভেবে হালদার মশাইকে চিঠি দিয়েছে একটা। অতঃপর যার সঙ্গেই দেখা হালদার মশাই দুঃখ করে নন্দর সমাচার জানিয়েছেন তাকে। বলেছেন ছেলেটা বিভাগী হয়ে গেল। খবরটা শেষে সাহাকে জানাতে এসেছিলেন হালদার মশাই। বলেছেন সাহা শুনেছে, কিন্তু শুনেছে বলে মনে হয়নি তার। পাথরের মূর্তির মতো বসে সাহা নিষ্পলক চোখে তার দিকে চেয়েছিল। ভয়ানক অস্বস্তি বোধ করেছেন হালদার মশাই। নন্দর হাত চুরি ধরে দেওয়ার ফল কোথায় গিয়ে দাঁড়িয়েছে বুঝতে বাকি নেই তার। রাতেও যখন ছাড়া পায়নি থানা থেকে তখনই বুঝেছে। আর এখন তো একেবারে জলের মতো স্পষ্ট সব। হালদার মশাই উঠে পড়লেন। মেয়েটার মায়ের কি হয়েছিল মনে পড়ল। আর বাপটা তো ওই ছিল। এরও এটা বিকারের লক্ষণ কিনা বুঝছেন না। তার মুখে সত্যিকার বেদনার ছায়া। বললেন, গিয়েই তিনি খুব বিশ্বস্ত লোক পাঠিয়ে দিচ্ছেন 2 জন। রাতে নিশ্চয়ই খুব ভয় করে তার। এ কদিনের সব ব্যবস্থায় হালদার মশাই করেছেন, আর রাতে থাকার জন্য লোকও পাঠিয়েছিলেন। কিন্তু সাহা থাকতে দেয়নি তাদের, বিদায় করে দিয়েছে। আজ আবার এই প্রসঙ্গ উঠতে মূর্তির মধ্যে চেতনার আভাস মিলল। হালদার মশাইয়ের মুখের উপর থেকে দৃষ্টি না সরিয়ে সাহা মাথা নাড়ল একটু। অর্থাৎ লোকের দরকার নেই। আবারও খুব বিশ্বস্ত লোকের কথাটাই জোর দিয়ে বলতে যাচ্ছিলেন তিনি। কিন্তু কি জানি কেন বলা গেল না। হালদার মশাই প্রস্থান করলেন।
ভয়? না, সাহার আর ভয় ডর নেই কিছু। কেবল কাউকে দেখলে সে স্থির হয়ে যায় ওই রকম। নইলে এরই মধ্যে অনেক ভেবেছে, ভয়ের কথাও ভেবেছে। রাতের অন্ধকারে পেছনের ওই বটতলায় গিয়েও দাঁড়িয়েছে। মা বাবার কথাও মনে হয়েছে তার। লোকে বলা বলি করেছে মা তার প্রেতিনী হয়ে ওই জঙ্গলে ঘোরাঘুরি করত, বাবাকে নাকি সেই টেনে নিয়ে গেছে। সাহার সব কথা মনে পড়েছে, আবার মনে পড়েছে। প্রহরে প্রহরে সেহারের ডাক শুনে উৎকণ্ঠ হয়েছে। জঙ্গলে ঢুকবে কিনা ভেবেছে, ঢুকলে মা বাবার দেখা পাবে কিনা ভেবেছে। জঙ্গলের কথা ভেবেছে, আর মরা সরস্বতীর কথা ভেবেছে, আর গোয়াল ফেলানির শ্মশানের কথা ভেবেছে। ভেবে ভেবে শেষে ভিটেতেই বসে আছে। জঙ্গলে অত আঁধার নেই, মরা সরস্বতীতে অত জল নেই, গোয়াল ফেলানির শ্মশানে অত আগুন নেই। ওকে অপেক্ষা করতে হবে, প্রতীক্ষা করতে হবে। কেউ আসবে, কিছু হবে। যে রকমটি চাইছে তেমনই আঁধার ঘনাবে, তেমনই প্লাবন আসবে, তেমন আগুনই জ্বলবে। সাহা অপেক্ষা করছে, প্রতীক্ষা করছে। কিন্তু সেদিন সকালে ভিটেইজার আবির্ভাব, তার কথা অন্তত সাহা কোনোদিন ভাবেনি। যে এলো সে সম্পূর্ণ অপ্রত্যাশিত। ওর মন থেকে এরই মধ্যে সে একেবারে মুছে গিয়েছিল। তাই তাকে দেখে সাহা অবাক, চোখে পলক পড়ে না। দিদি তুই? বাসনা মুখ টেপে হাসছিল আর বোনের বিস্ময় দেখছিল। বলল, হ্যাঁ রে ছুরি, আমি। চিনতেও পারিস না নাকি? সাহা ফ্যালফ্যাল করে তার মুখের দিকে চেয়ে রইল খানিক। দিদির পিছনে আধবয়সী অপরিচিত একজন দাঁড়িয়ে। সাহার প্রথম বিস্ময়ের ঝোঁক কাটেনি তখনও। অস্ফুট স্বরে জিজ্ঞাসা করল, তুই কোথা থেকে? বাসনা হেসে উঠল, জমের বাড়ি থেকে। তারপরেই ছড়া কাটল, নিম তিত নিশিন্দে তিত, তিত মাকাল ফল, তার থেকে অধিক তিত বনসতিনের ঘর। আবারও খিলখিল করে হেসে উঠল বাসনা। তুই তো সাক্ষাৎ সতীন বোন, দেখতে এলাম তিত কেমন। হাসতে হাসতে ঘরে এসে বসল, সঙ্গের লোকটি দাওয়ার ওপর। এ যেন বাসনাই নয়। দুচোখ টান করে চেয়েই আছে সাহা, না খুশি না বিরক্ত। দেখছে দিদির চোখের কোণে কালি, হাসিটা সুন্দর নয়, মিষ্টি নয় একটুও। অমন হাঁ করে চেয়ে আছিস কেন? বাসনা হাত ধরে তাকে কেচ্ছে টেনে আনলো। তুই তো দিদির একটা খবরও রাখিস না, অথচ আমি তোর কোন খবরটা না রাখি? সব জানি, সব খবর রাখি। বড় জ্বালায় জ্বলছিস। আর তোর কিছু ভাবনা নেই? আমি আর তোকে ছেড়ে যাব না। সাহার চোখের কোণ দুটো শিরশিরিয়ে উঠেছিল। আর একটু প্রশ্রয় পেলেই বন্যা নামতে পারত, কিন্তু প্রশ্রয় সে দিল না। বন্যা আটকালো, ফলে কঠিন দেখালো মুখখানা। দাওয়ার লোকটাকে ভালো করে দেখে নিল এক নজর। পরনে আধময়লা ধুতি, গায়ে আধময়লা ফতুয়া, গালে খোঁচা খোঁচা দাড়ি, মাথায় একরাশ কাঁচা বাঁকা চুল, জোয়ান চেহারা, বলিষ্ঠ লোমশ বাহু, চওড়া কাঁধ। লোকটা বাইরে থেকে ঘাড় বাঁকিয়ে তাকিয়ে দেখছিল। সাহা দিদির দিকে ফিরল। ওকে? বাসনা মুচকি হেসে বলল, নতুন মানুষ, দেখিস ক্ষণ, গুণী মানুষ। পরে নতুন মানুষ আর গুণী মানুষের উদ্দেশ্যে গলা চড়িয়ে বলল, আমার বোনকে দেখলে? এই সাহা, সত্যি সত্যি সাহা কিনা দেখো, চোখ দিও না আবার, জ্বলে পুড়ে খাক হবে তাহলে। সেই থেকে চেয়েই ছিল লোকটা, দুই চোখে রূপ মাপ ছিল। বাসনার কথা শুনে দাঁত বার করে হাসতে লাগলো। মনটির কথা মনে হয়েছিল সাহার। সে কোথায় বা সে নেই কেন জিজ্ঞাসা করল না। নেই দেখতেই পাচ্ছে, নেই কেন তাও অনুমান করতে পারে। দিদির মুখের দিকে তাকালেই বোঝা যায় দিদি পুরুষের ভক্ত হয়েছে, মনটি ছেলে মানুষ।